জামাত ইসলামের সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি না দিলে তিনি এদের সদস্য হতে পারেন না। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। আমাদের সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, আমাদের বিদেশে কোনো ঠিকানা নাই। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াবে, আমরা দেশ গঠনের কাজ করব। এই জুলাই সনদ দক্ষিণ প্লাজায় সই করেছি, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ছাড়া বিএনপি সংসদে পাস করবে। 5ই আগস্ট বিএনপি পরিচয় কেউ এখানে যদি আসে তারা চিহ্নিত আমি জানি রেসপন্সিবিলিটি তো না, পার্টির নাম দিয়ে কেউ যদি হেল্প করো ইলিগালি করবো, তুমি ইলিগাল তবদিল করলেও করে দেবে। বিএনপি মুক্তিযুদ্ধের দল নয় বলেছে কে কারা? যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। আমরা মুক্তিযুদ্ধে আমাদের দল বিক্রি করে খায় না। তো এই গণভোটটা হওয়ার আগে আরেকটা গণভোট হওয়া উচিত ছিল, যে গণভোটটা হতে পারবে কি পারবে না। এই গণভোটটা সংবিধানে নাই, অথচ উনি সংবিধানকে মেনে সরকার হয়েছে। আমরা আসলে এই আনন্দ বলে বোঝানোর মতো না। এই দিনটার প্রতীক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, এই দিনটার প্রতীক্ষায় বাংলাদেশের সাধারণ মানুষ ছিল, এই দিনটার প্রতীক্ষায় নারী সমাজ ছিল, আমরা ছিলাম। আজকে সেই দিন। আপনি গত 50 বছরে বাংলাদেশের রাজনীতিতে দেখুন, জামাতে ইসলামী কখনো কোনো প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছে, কোনো নারী নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে, কোনো রকম আন্দোলনে তারা একক নেতৃত্ব দিয়েছে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে তারা জোটবদ্ধ হয়েছে। আমলাতন্ত্র কোনোদিনই আমাদেরকে সরকারের মানে পলিটিক্যাল দলের সাথে কাজ করতে দিবে না। আমি যত ভ্যাট দিচ্ছি আমার উপর তত প্রেশার। আমার পাশের দোকানের ভ্যাট লাইসেন্স নাই, ট্যাক্স নাই, কিচ্ছু নাই, কমপ্লায়েন্স নাই, তার উপর কোনো প্রেশার নাই। সবাইকে সিস্টেমিক্যালি চোর বানায় রাখছে। হ্যাঁ, আমি চুরি করি, আপনি বাধ্য করছেন আমাকে চুরি করতে। এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে ক্ষুদ্র উদ্যোক্তা মরে যাবে। প্রাইভেট সেক্টরে যারা সৎ ব্যবসায়ী তাদেরকে রাখেন, তাদের মতামত নেন, তাইলে দেশে গিয়ে যাবে, তা না হলে যে লাউ সেই কদু। এত বড় একটি রাজনৈতিক দল আমাদের মিছিলে যে এত হাজার হাজার লোক, এরা কি ফরেনার নাকি? এরা দেশকে ধারণ করে না, সংবিধানকে ধারণ করে না, এই মাটি মানুষকে ধারণ করে না। আপনি বলেন যে অনেকে কথায় কথায় বলে এরা এই ন্যারেটিভ তৈরি করে যে সাধারণ শিক্ষার্থীরা কই ভাই, এই যে রাজু ভাস্কর যে প্রোগ্রাম হয়, হাসনাত সাজিদা বক্তব্য দেয়, কয়জন লোক হয় দেখি না? আমাদের পিছনে যে হাজার হাজার শিক্ষার্থী থাকে, এরাও তো শিক্ষার্থী, তো তাদের দাবি দেওয়া আছে না, তাদের চাওয়াকে আপনি প্রাধান্য দেবেন না? যে হঠাৎ করে যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর সেন্টিমেন্ট, আরে ভাই আপনি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর সেন্টিমেন্ট আপনি একা ধারণ করতেছেন নাকি? আমরা এই দীর্ঘ ফ্যাসিজমের সময় এত জেল জুলুম, মায়ের হত্যা নির্যাতনের মধ্যে থাকলাম, তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকা আছে না? আজকে ঠিক তো সেই হাসিনা স্টাইলে মুক্তিযুদ্ধকে যেরকম তারা করায়ত্ত করেছে, একটা পরিবারের সম্পদ বলে চালিয়ে দিয়েছে, আজকে 2400 স্পিড নিয়ে একই রকমের চেতনা শুরু হচ্ছে যে না, তাদের বাইরে আর কেউ নাই। তেল লাগে তখনও তাই তেল লাগছে। এত লোক কোথা থেকে আসলো, কারা তেল নিল, আর এখন তারা গেল কোথায়? জাতির কাছে আমার এটা প্রশ্ন। আসলে এটা আমাদেরই দোষ ছিল, যারা বাইকার ছিল তারা অযথা মানে হতাশ হয়ে গেছে যে তেল পাবে না। অনেকে বাসায় এটা মজুত করে রাখছে, এখন সেগুলো তারা ইউজ করতেছে। এখন দেখছে যে কিছুদিন আগে পেট্রোল পাম্পের লাইন দেখেছেন, কি বলেছিল? দেশে জ্বালানি সংকট। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একটি প্রস্তাব আনলেন, বললেন এই জ্বালানি সংকট মোকাবেলায় 10 জনের একটি কমিটি করে, যার 5 জন হবে সরকারি দলের আর 5 জন হবে বিরোধী দলের। তারপরে কি দেখলাম? লাইন উধাও। তাহলে লাইনটা কিভাবে হয়েছে প্রিয় বন্ধুগণ? এই যারা মিথ্যা কথা বলে বারবার দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা এই কৃত্রিম লাইন তৈরি করেছিল বন্ধুগণ। আমরা সিটি কর্পোরেশন সরকারের ট্যাক্স দিব, এটাই ভালো। আগে তো এটা দলীয় ভাবে চলে যেত, এখন সরকারের দিব, এটা আরো আনন্দের বিষয়। আমি 28 বছর যাবত ব্যবসা করতেছি, অনেকে অনেক রকম প্রতিশ্রুতি দিছে, আসলে কোনোদিন কেউ পূরণ করতে পারেনি। তবে আজকে আমার কাছে খুব আনন্দ লাগতেছে যে আমার একটা কার্ড দিছে, স্মার্ট কার্ডের মতো আর কি, একটা কার্ড দিছে। এই কার্ডের দ্বারা আমি বুঝতে পারতেছি যে আমি এখন একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন সাধারণ হকার। আমি এটা দাবি করতে পারতেছি, দাবি করতে আমি পারিনি। হকারদের গলায় ডিজিটাল পরিচয়পত্র পরিয়ে দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এই পরিচয়পত্রের মাধ্যমে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বৈধতা দেওয়া সহ বসার স্থান নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ডিএনসিসির নগর ভবনে আনুষ্ঠানিকভাবে হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান করেন প্রশাসক শফিকুল ইসলাম খান। তারেক রহমান পুরো উল্টো, ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আলেমুল আমাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া, উনি যা চমক দেখাচ্ছেন এটা তো মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছে। মানুষ খুবই আশ্বস্ত হচ্ছেন, মানুষ খুব উদ্বুদ্ধ হচ্ছেন, উৎসাহিত হচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছেন।
তা আশা করি উনি যদি এইভাবে চলতে থাকেন, আল্লাহ তাআলা যদি ওনাকে সুযোগ দেন, ওনার সুস্বাস্থ্য কামনা করছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি, ওনার দিমাগ, ওনার চিন্তা চেতনা যাতে এইভাবেই চলে, এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেছি। এবং আপনাদেরও সহযোগিতা আছে, আপনারা ওনার যে পজিটিভ পদক্ষেপগুলি এগুলি ব্যাপকভাবে প্রচার প্রসার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। এখন মানুষের আবেগ থাকতেই পারে, লাইক আমি ধরেন মুক্তিযোদ্ধা কিনা আমি জানি না, কিন্তু নো ডাউট অলি আহমেদ মুক্তিযোদ্ধা ছিলেন, আপনার কি বলে আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা আছে, যে তুমি চাইলে যে কেউ মুক্তিযোদ্ধা যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু রাজাকার কখনো মুক্তিযোদ্ধা হতে পারে না। এটা হচ্ছে মানে কি বলবো, মনীষীদের কথা, একরকম যারা বুদ্ধিজীবীদের কথা। তো আমি ওই হিসেবে বলতে চাই, তারা তো মুক্তিযোদ্ধা ছিলেন, তারা সহযোগী হয়েছেন, হয় নাই তা না। তো মুক্তিযোদ্ধার পরিবার থেকে কেউ জামাতের দলে যেতে পারে, কারো দলে যেতেই পারে, এটা আমি অস্বাভাবিক কিছু দেখি না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো নাই। তো আপনার আত্মীয়তা হচ্ছে, সম্পর্ক হচ্ছে, রাজনীতি হচ্ছে, তা হয় না, এটা ঠিক না। উনি যে পাগল না এটার প্রমাণ হচ্ছে ওনাকে জনগণ ভোট দিয়ে পাশ করিয়েছে। উনি মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, সেই জায়গায় উনি ওনার সাথে যারা দুষ্টামি করেছে উনিও তাদের সাথে দুষ্টামি করেছে, এটা সাইফুল ভাইও বুঝেন, কিন্তু বিরোধী দল উনি তো বুঝতে চাইবেন না, উনি ওনার মতো বলবেন। আমরা না, শুধু বিএনপির সবাই বিরক্ত ছিল ওনার উপরে। উনি যতক্ষণ না বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতেন, যতক্ষণ না মেজর জিয়া রহমান সাহেব সম্পর্কে বলতেন, তার চেয়ে বেশি বলতেন কিন্তু এই শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ব্যাপারে। আমাদের নিজস্ব এই কি বলে কম্বাইন্ড যে মিটিংগুলো হতো, সেখানেও কিন্তু লাস্টে একদম সবাই আমরা হয়ে যেতাম। আজকে যেখানে আওয়ামী লীগের আমলে তারা কর্নেল ফারুককে আত্মস্বীকৃতি খুনি হিসেবে এস্টাবলিশ করে তার ফাঁসি দিয়েছেন। মুক্তিযুদ্ধের ডেফিনেশন জানবেন না, মুক্তিযোদ্ধা কাকে বলে? এখন তো আপনারা আইন পাশ করে ফেলছেন। মুক্তিযোদ্ধা হচ্ছে তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তিনি মুক্তিযোদ্ধা। সংসদে উত্থাপিত আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিরোধী এতদিন এই তকমা ছিল মুখে মুখে, আদালত বিভিন্ন রায়ের পর্যবেক্ষণে জামায়াতকে স্বাধীনতা বিরোধী বা অপরাধী সংগঠন বলতো, কিন্তু এবার রাষ্ট্রীয় বিলে জামায়াতকে স্বাধীনতা বিরোধী হিসেবে সিল মেরে দিল তারেক রহমানের সরকার। মজার ব্যাপার হলো জামাত এই বিলের বিরুদ্ধে তেমন জোরালোভাবে দাঁড়াতে পারল না। আরও মজার ব্যাপার হলো জামায়াতের জোটসঙ্গী এনসিপি এই আইনে সমর্থন দিয়েছে। বিএনপি বলছে জামাত নিজেদের স্বাধীনতা বিরোধী হিসেবে মেনে নিয়েছে। আসলেই কি জামাত ইতিহাসকে মেনে নিল? ঘটনার সূত্রপাত গত 9 এপ্রিল। সেদিন সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2026 উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। সংশোধিত এই আইনে 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা কয়েকটি রাজনৈতিক দল ও গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জামাতে ইসলামী এবং নেজামে ইসলাম সহ আরও কয়েকটি পক্ষ। দর্শক, সংসদে যখন কোনো বিল পাস হয় তখন তার উপর সংশোধনী প্রস্তাব দেওয়া বা বিরোধিতা করা একটি সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু গত 9 এপ্রিল যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বিলটি কণ্ঠভোটে পাশ হলো, তখন দেখা গেল এক অদ্ভুত পরিস্থিতি। একদিকে সরকার দাবি করছে জামায়াত এই বিলের তীব্র কোনো বিরোধিতা করেনি বা কোনো সংশোধনী প্রস্তাব আনেনি, তাই এটি তাদের এক ধরনের মেনে নেওয়া। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের 29 এপ্রিলের বক্তব্য এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তার মতে, যেহেতু তারা বিষয়টি নিয়ে সংসদে তেমন কোনো জোরালো অবস্থান নেয়নি,
তাই তারা কার্যত নিজেদের স্বাধীনতা বিরোধী হিসেবে স্বীকৃতি দিয়েছে। সহজ কথায় সরকার এখানে একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল চেলেছে। বিলের সংজ্ঞায় জামাতকে ৭১-এর স্বাধীনতা বিরোধী হিসেবে স্পষ্ট করে লেখা হয়েছে। এখন সরকার পক্ষের যুক্তি হলো, আমরা তো লিখেই দিয়েছি তোমরা কারা, আর তোমরা তো তা বাধা দাওনি, তাহলে তো বিষয়টি তোমরা মেনেই নিয়েছো। অন্যদিকে জামায়াতের অবস্থানটি বেশ চতুর, তারা সরাসরি বিলটিকে ফ্যাসিবাদী বয়ান বলে উড়িয়ে দিচ্ছে। জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্য অনুযায়ী সংসদে তাদের আপত্তিকর কণ্ঠস্বরকে সরকার ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে। তাদের প্রশ্ন, আমরা আপত্তি জানালাম কিন্তু তা তো ধোপে টিকলো না, তাহলে আমাদের কি করার ছিল? এখানে জামায়াত আসলে একটি কৌশল অবলম্বন করছে। তারা নিজেদের এখনকার জনসমর্থন সামনে আনছে, যাতে সাধারণ মানুষের কাছে তারা নিজেদের একটি আধুনিক ও গণতান্ত্রিক দল হিসেবে তুলে ধরতে পারে। তাদের ভাষায় ৭১-এর সেই পুরনো প্রসঙ্গ তুলে এনে সরকার আসলে বর্তমানের রাজনীতিতে তাদের কোণঠাসা করার চেষ্টা করছে। অর্থাৎ জামাত এই তকমা মানছে না, বরং এটাকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র বা মিথ্যাচার হিসেবে প্রমাণের চেষ্টা করছে। কিন্তু আসল ঝুঁকিটা কোথায়? বিশ্লেষকরা যেদিকে ইঙ্গিত করছেন সেটি হলো আইনি বৈধতা। এতদিন স্বাধীনতা বিরোধী এই অভিযোগটি ছিল মূলত রাজনৈতিক বাক বিতণ্ডা, কিন্তু এই বিল পাশের মাধ্যমে তা এখন একটি আইনি বাস্তবতা বা রাষ্ট্রীয় নথির অংশ হয়ে গেল। এখন যেহেতু জামায়াতে ইসলামীর নামটাই রাষ্ট্রের নথিতে স্বাধীনতা বিরোধী হিসেবে খোদাই করা হয়েছে, ভবিষ্যতে যে কোনো সরকার চাইলে সংবিধান বা অন্যান্য আইনি ধারার মাধ্যমে তাদের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ জামায়াত মুখে মানুক বা না মানুক, রাষ্ট্র এখন তাদের এমন একটি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে যেখান থেকে বের হওয়া আইনিভাবে খুব কঠিন। পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় সরকার এই বিল পাশের মাধ্যমে একটি ঐতিহাসিক অবস্থান স্পষ্ট করেছে, যা দীর্ঘমেয়াদে জামায়াতের জন্য আইনি সংকটের কারণ হতে পারে। আর জামায়াত এখন আইনি লড়াইয়ের চেয়েও বেশি জোর দিচ্ছে জনমতের ওপর। তারা চাইছে তাদের নতুন রূপ দিয়ে অতীতের এই দায়কে চাপা দিতে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সরকার কি সত্যিই কোনো আইনি পথে তাদের নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল, সেটি এখন বড় প্রশ্ন। বিলটি পাশ হয়ে যাওয়া মানেই জামায়াতের রাজনীতি শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি তাদের ওপর চাপিয়ে দেওয়া এক অদৃশ্য শিকল, যা ভবিষ্যতে তাদের প্রতিটি পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করবে। জামায়াতের এই কৌশলগত নীরবতা কি আসলে তাদের আত্মরক্ষার উপায়, নাকি পরিস্থিতির কাছে নিরুপায় আত্মসমর্পণ? সেই উত্তর খুঁজতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিতে ৭১-কে উপেক্ষা করার সুযোগ নেই। যে এই বিলের মধ্যে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন আছে, এটা সংশোধন করা উচিত। বারবার সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, অতীতের কোনো সরকারের সময় এটা ছিল না। এটা দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে, তাদেরই অপতৎপরতার ফল হিসেবে এটাকে এইভাবে রাখা হয়েছে। আমরা এ ব্যাপারে অত্যন্ত গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা রেখে জাতীয় সংসদে আমাদের বিরোধী দল নেতা বক্তব্য রেখেছেন। আমরা মনে করি বাংলাদেশের, কারণ সারা দুনিয়ার ইতিহাসে রাজনীতিতে বহু বিতর্কিত আলোচনা বক্তব্য থাকতে পারে। স্বাধীনতার ৫০-৬০ বছর পরে সেই জাতি যদি কোনো পুরাতন কোনো বিষয়কে নিয়ে বিতর্ক এবং জাতিকে বিভক্ত করে, সে জাতি কোনোদিন এগিয়ে যেতে পারে না। এবং আমাদের আমির জামাত বলেছেন, ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা কোনোদিন ইতিহাস তৈরি করতে পারবো না। সেজন্য আমাদের পরে স্বাধীন হওয়া পৃথিবীর বহু দেশ আমাদের চেয়ে অনেক উন্নত হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ তারা আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা শুধু এই দেশে জন্ম নেওয়া লোক, যাদের স্বাধীনতার পরে জন্ম, আজকে পার্লামেন্ট যারা এমপি হয়েছেন আমাদের, তার অধিকাংশই বয়সে তরুণ, এই জন্মভূমিতে স্বাধীনতার পরে জন্ম। আপনি তাকে স্বাধীনতা বিরোধী বলবেন, আলবদর বলবেন, রাজাকার বলবেন, জনগণ তো হাসে। সেজন্য পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন, সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। তার অর্থ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। বহুবার জামাত ইসলামের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে। আমাদের জামাতের গঠনতন্ত্র পড়ে দেখবেন, ভূমিকাতেই রোকন হওয়ার শর্তের মধ্যে আমরা বলেছি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের এই লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে ধারণ করেছি, স্মরণ করেছি।
জামাত ইসলামের সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি না দিলে তিনি এদের সদস্য হতে পারেন না। এত সাংবিধানিক পরিবর্তনের পরেও একটা মহল যখন এই বিতর্ক জিয়ে রাখতে চান, এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়, এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্রের অংশে তারা এই কথাগুলো বলে। এই দুরভিসন্ধি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি আমাদের এগোবার সময় আছে, জাতির মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হোক। আমরা এই বিষয়ে এখানেই সমাধান করে ফেলা উচিত, যেটা গতকালকের পার্লামেন্টে সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বক্তব্যে, আমাদের বিরোধী দলীয় নেতার বক্তব্যে একই সুর আমরা দেখলাম প্রতিধ্বনিত হয়েছে যে আমরা এখন সামনে যেতে চাই এবং সামনে চলতে হবে, তাহলেই আমরা নতুন প্রজন্মকে একটা নতুন ইতিহাস দিয়ে যেতে পারবো।